মাসুদ রানা সিরিজের গল্প স্বর্গরাজ্য পর্ব ৭। বিকেল ৪টে আবারা লিমিটেডের ডকে ভিড়ল কর্পোরেলি। নির্জন পড়ে আছে যেটি, চারদিকে কোথাও গার্ড বা ডকমাস্টারের টিকিটিও দেখা গেল না। কিন্তু অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন এবং মাসুদ রানা দুজনেই নির্দ্বিধায় বিশ্বাস করল হারবার ব্রেকওয়াটার ঘুরে আসার পর থেকেই ওদের ওপর আড়াল থেকে নজর রাখা হয়েছে। ক্ষতবিক্ষত বোট থেকে অ্যাডমিরাল আর রিটাকে নামিয়ে দিল রানা। ও নিজে কিছুক্ষণের জন্য রয়ে গেল হুইল হাউসের ভেতর। দ্রুত একটা চিরকুট লিখে কাগজটা আটকে দিল হেলমের সাথে। বোটের এই অবস্থার জন্য আমরা দায়ী নই, তবু দুঃখিত। মাঝ সাগরে আমরা আক্রান্ত হয়েছিলাম। ঘন কুয়াশায় ওদেরকে আমরা পরিষ্কার দেখতে পাইনি। যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে ওরা ভূতও হতে পারে, আবার প্রেতও হতে পারে। যাই হোক, মেরামতের খরচাপাতি যা লাগে অ্যাডমিরাল হ্যামিল্টনের নামে বিল করে কনসুলেটে পাঠিয়ে দেয়া যাবে। ২০ মিনিট পর কনসুলেটে পৌঁছল ওরা তিনজন। কনসুলেটের তরুণ স্টাফ যারা আজ জেলেদের ভূমিকায় অভিনয় করল, তারা ৫ মিনিট আগে পৌঁছে গিয়ে হারিয়ে দিল ওদের। এরই মধ্যে কনসালের ভল্টে মডেল দুটো ভরে তালা লাগিয়ে দিয়েছে ওরা। ওদেরকে আন্তরিক ধন্যবাদ জানালেন অ্যাডমিরাল। ওদের এক সেট ডাইভিং গিয়ার খুইয়ে এসেছে রানা, কাজেই অ্যাডমিরাল কথা দিলেন নতুন একটা সেট কিনে দেবেন তিনি। তাড়াতাড়ি শাওয়ার সেরে দাড়ি কামিয়ে নিল রানা। কনসুলেট থেকে বেরিয়েই একটা ট্যাক্সি পেয়ে গেল। সেটা ধরে ছুটল কিফলাভিক এয়ারপোর্টের দিকে। ট্যাক্সিটা কালো রঙের একটা ভলভো। দেখতে দেখতে পেছনে ফেলে এলো ঝকমকে শহরটাকে। সাগরের তীর ঘেঁষে সরল রেখার মতো চলে গেছে সামনের রাস্তা, সোজা কিফলাভিক এয়ারপোর্ট পর্যন্ত। রানার ডান দিকে দিগন্তজোড়া আটলান্টিকের বিস্তৃতি, নীল পারদের মতো ঝলমল করছে পানি। সাগর থেকে উঠে আসছে তুমুল বাতাস, ঢেউয়ের মাথায় সাদা ফেনা টকবক করে ফুটছে যেন। হারবারের দিকে ছুটে চলেছে ছোট একটা ফিশিং ফ্লিট। অদ্ভুত সুন্দর একটা ছন্দবদ্ধ দোলায় ঢেউয়ের সাথে দুলছে বোটগুলো। বাঁ দিকে চোখ জুড়ানো সবুজের সমারোহ, বিশাল সিঁড়ির ধাপের মতো ক্রমশ উঠে গেছে গাছপালা আর ঘাসে ঢাকা মাঠগুলো। সবুজের গায়ের সাদা, লাল আর কালো ফোঁটার মতো চড়ে বেড়াচ্ছে গরু ছাগল, আইসল্যান্ডের বিখ্যাত লম্বা ঝুটির ঘোড়া। ট্যাক্সি ড্রাইভারের সাথে সারাটা পথে কোনো কথা হলো না। এয়ারপোর্টের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইল লোকটা, আপনি কি স্যার মেইন টার্মিনালে যেতে চান? না, মেইনটেনেন্স হ্যাঙ্গারে। এক মুহূর্ত কি যেন চিন্তা করলো ড্রাইভার, তারপর বলল, কিন্তু ওটা তো স্যার প্যাসেঞ্জার টার্মিনালের পেছনে, ফিল্ডের একেবারে শেষ মাথায়। ফ্লাইট লাইন পেরোতে হলে ৫ লাগবে যে। ব্যাকসিট থেকে ড্রাইভারের মাথার পেছনটা দেখতে পাচ্ছে রানা। ট্যাক্সিতে চড়ার সময় চেহারাটা তেমন করে খেয়াল করে দেখেনি, কিন্তু এখন মনে হচ্ছে দেখে নিলে ভালো করতো। খুঁতখুত করে উঠল মনটা। গলার আওয়াজটা অদ্ভুত, ঠিক যেন খাপ খায় না আইসল্যান্ডে। ওদিকেই চলো, দেখা যাক কি হয়। ইয়েস স্যার। কোথাকার আওয়াজ এবার ধরে ফেলল রানা। মিড ইস্টার্নের মার্কিনিরা এই সুরে কথা বলে। ভিউ মিররে তাকাতে ড্রাইভারের চেহারাটা দেখতে পেল ও। আমেরিকান সন্দেহ নেই, ২৪-২৫ বছর বয়স হবে। ১ মিনিট পর ফ্লাইট লাইনের গেটের সামনে থামালো ট্যাক্সি। রোগা লম্বা, মাথায় পরিপাটি করে আঁচড়ানো খয়েরি রঙের চুল, পরনে নীল ইউনিফর্ম। বেরিয়ে এলো গার্ড, সাদা রং করা গার্ড রুম থেকে। হাতের ক্যাপটা দিয়ে মাথা ঢেকে তাড়াতাড়ি একটা স্যালুট ঠুকলো সে। পাশের জানালায় কাঁচ নামিয়ে মাথাটা বাইরে বের করলো রানা। পকেট থেকে বের করে নুমার কার্ডটা দেখালো তাকে। মেজর মাসুদ রানা, ভারী কি সুরে বলল ও। মার্কিন সরকারের জরুরি একটা কাজে এসেছি। নন শিডিউলড এয়ারক্রাফটের জন্য এখানে কমার্শিয়াল মেইনটেনেন্স হ্যাঙ্গার আছে। এই মুহূর্তে আমার সেখানে পৌঁছানো দরকার। হাবার মতো রানার দিকে তাকিয়ে থাকলো গার্ড, তারপর বেকুবের মতো হাসলো একটু, অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকালো। ট্যাক্সি থেকে নামতে শুরু করে ড্রাইভার বলল, লোকটা ইংরেজি বোঝে না মেজর, আমি কথা বলছি ওর সাথে। রানা ভাবল, সোহানার কিছু বন্ধু বান্ধব আছে আইসল্যান্ডে, তাদের ২-১ কিফলাভিক এয়ারপোর্টে চাকরিও করে। দরকার হলে ভেতরে ঢোকার জন্য তাদের সাহায্য চাওয়া যাবে, কিন্তু তার প্রয়োজন পড়বে বলে মনে হলো না। ড্রাইভার লোকটা গার্ডের কাঁধে হাত রেখে একপাশে টেনে নিয়ে গেল। স্থানীয় ভাষায় অনর্গল কথা বলে চলেছে সে। একটু পরই হো হো করে হাসতে দেখা গেল গার্ডকে। ড্রাইভার তার পিঠ চাপড়ে দিয়ে ফিরে এলো ট্যাক্সিতে। গেট খুলে আরেকটা স্যালুট ঠুকলো গার্ড, গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। ধন্যবাদ, বলল রানা। সিকিউরিটি গার্ডদের সাথে ভালোই জমাতে পারো দেখছি।
পেশার খাতিরে কায়দাটা রপ্ত করে নিতে হয়েছে স্যার। গার্ড, পুলিশ অথবা একটা ব্যারিকেড এগুলো যদি টপকাতে না পারি তাহলে আমি আর কিসের ট্যাক্সি ড্রাইভার? একটু থেমে জানতে চাইল ড্রাইভার। হ্যাঙ্গার তো অনেকগুলো স্যার, প্রতিটি বড় এয়ারলাইনের জন্য একটা করে। কোনটায় যাব? জেনারেল মেইনটেন্যান্স, শুধু নন শিডিউলড এয়ারক্রাফটের দেখাশোনা করা হয় যেখানে। সাদা সিমেন্ট করা চকচকে ট্যাক্সিওয়ে থেকে ঠিকরে উঠে এসে চোখে আঘাত করছে রোদ। বুক পকেট থেকে একজোড়া সানগ্লাস বের করে পরে নিল রানা। এক সারিতে কয়েকটা জেট লাইনার দাঁড়িয়ে থাকতে দেখল ও। প্রায় প্রতিটির নিচে কাজ করছে সাদা অ্যাপ্রন পরা মেকানিকেরা। ফিল্ডের আরেক প্রান্তে প্রায় মাইল দুয়েক দূরে ইউএস এয়ারফোর্সের এয়ারক্রাফটগুলোকে ছোট মডেলের মতো দেখাচ্ছে। পৌঁছে গেছি স্যার, বলল ড্রাইভার। আপনি যদি বলেন তো আপনার ট্রান্সলেটর হিসেবে ওদের সাথে কথা বলতে পারি আমি। ধন্যবাদ, তার কোনো দরকার নেই। মিটার চালু থাক, বেশি দেরি করব না আমি। ট্যাক্সি থেকে নেমে একটা সাইড ডোর ঠেলে ভেতরে ঢুকলো রানা। হ্যাঙ্গারটা বিরাট, প্রায় 2 একর জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। 5টা ছোট প্রাইভেট প্লেন দেখলো ও। তারপরও প্রায় সবটুকু জায়গা খালি পড়ে রয়েছে। আশেপাশে কোনো লোকজন নেই দেখে সোজা অফিসের দিকে এগুলো ও। হ্যাঙ্গারের এক কোণে অফিস রুম। দরজা খুলে এদিক ওদিক তাকালো রানা। বড় একটা স্টিল ক্যাবিনেটের ওদিক থেকে সিগারেটের ধোঁয়া আর কফির গন্ধ ভেসে আসছে। কয়েক পা এগোতেই 5 জন লোককে দেখতে পেল ও। সামনে একটা কাউন্টার, তাতে একটা কফি ট্রে। কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে লোকগুলো, নিজেদের মধ্যে গল্পগুজব করছে। প্রায় একযোগে ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকালো সবাই। প্রত্যেকের পরনে সাদা ওভারঅল, কালচে তেলে দাগ লেগে নোংরা হয়ে আছে। যদি কিছু মনে না করেন, আপনারা কেউ ইংরেজি বোঝেন? জানতে চাইল রানা। মোটাসোটা নাদুস নুদুস একজন মেকানিক রানার দিকে এগিয়ে এলো। কেমন যেন নার্ভাস দেখালো তাকে। ইংরেজিতে জানতে চাইল, আপনার পরিচয়? কাকে চান? আমি একজনকে খুঁজছি, যার নামের প্রথম অক্ষর SRC, বলল রানা। লোকটা সম্ভবত হাইড্রোলিক স্পেশালিস্ট। রানার দিকে এগিয়ে আসছিল নাদুস নুদুস। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে, মুখ শুকিয়ে গেছে। আপনার পরিচয়? মার্কিন সরকারের আমি একজন ইনভেস্টিগেটর, বলল রানা। মেজর মাসুদ রানা। চট করে পেছনে ফিরে সঙ্গীতের দিকে একবার তাকালো লোকটা, তারপর দ্রুত রানার সামনে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আমার নাম স্যাম চেসম্যান। জানি ফেসে গেছি, কিন্তু দোহাই আপনার মেজর, এদের সামনে আপনি আমাকে অপমান করবেন না। আপনি বরং ওই আড়ালে চলুন। রানার হাত ধরে কোণের দিকে টেনে নিয়ে চলল লোকটা। ব্যাপারটা যে কি বুঝতে না পারলেও লোকটার সাথে আড়ালে সরে আসতে আপত্তি করল না রানা। লোকটা নিচু গলায় অনুতাপের সুরে তখনও বলে চলেছে, জানতাম ধরা একদিন পড়তেই হবে। বাধা দিয়ে বলল রানা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ভান করার কোনো দরকার নেই স্যার, ম্লান সুরে বলল লোকটা। ধরা যখন পড়ে গেছি সব স্বীকার করব। হ্যাঁ, অফ ডিউটির সময় আমি সিভিলিয়ান এয়ারক্রাফটের হাইড্রোলিক ত্রুটি মেরামত করে অন্যায়ভাবে 2 পয়সা কামাই করি। কি করব বলুন? জানি এয়ারফোর্স রেগুলেশনে নিষেধ করা আছে, কিন্তু নগদ পয়সা হাতে গুঁজে দিলে কিভাবে সেটা ফিরিয়ে দেই? মাথা নিচু করে কি যেন ভাবল সে। তারপর ধীরে ধীরে মুখ তুলে রানার মুখের দিকে তাকালো। চাকরিটা বোধহয় যাবে, তাই না স্যার? ডিউটির পর কেউ যদি তার দক্ষতা কাজে লাগিয়ে 2 পয়সা কামাই করে, তাতে অন্যায়টা কি? বলল রানা। এয়ারফোর্সে সেরকম কোনো আইন আছে বলে তো আমার জানা নেই। এয়ারফোর্সের নয়, কিফলাভিক বেজের বিশেষ আইন এটা। পর মুহূর্তে বিমূঢ় একটা ভাব ফুটল নাদুস নুদুসের চেহারায়। কিন্তু এসব তো আপনার নিশ্চয়ই জানা, তা না হলে এখানে আপনি আসবেন কেন? আপনি আইন ভেঙেছেন আর সেটা ধরতে পেরে আমি তদন্ত করতে এসেছি, ব্যাপারটা তা নয়। মুচকে একটু হেসে বলল রানা। কেউ কিছু জিজ্ঞেস না করতে গড়গড় করে নিজের অপরাধের কথা বলে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। আমি এসেছি। আপনি তাহলে আমার চাকরি খেতে আসেননি স্যার? হতভম্ব দেখালো স্যাম চেসম্যানকে। কিন্তু এখন তাহলে কি হবে? আমি যে সব কথা বলে ফেললাম। হাত কচলাতে শুরু করলো সে। কাঁদো কাঁদো হয়ে উঠল চেহারা। স্যার, দোহাই আপনার, এবার মাফ করে দিন, আর কখনো। বিরক্তি প্রকাশ করলো রানা। আপনি থামুন তো। সব জানার পরও আপনার চাকরি খাবার কোনো ইচ্ছে আমার নেই, হলো তো? এবার শান্ত হয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন আছে, যদি উত্তর দেন আমার মস্ত উপকার করা হবে। আগে ভেবে দেখুন উত্তর দেবেন কি না। কি জানতে চান স্যার? বিনয়ে বিগলিত হয়ে উঠল চেসম্যান। যথাসাধ্য চেষ্টা করব আমি উত্তর দিতে। প্লেনের কোনো পার্টস যদি মেরামত করেন, আপনি কি সাধারণত তাতে নিজের নামের ইনিশিয়াল খোদাই করেন?
ঠাস করে নিজের গালে চড় মারল চেসম্যান। সাংঘাতিক একটা বদ অভ্যাস স্যার, রোজই মনে করি এ কাজ আর করবো না, কিন্তু মেরামতের পর নিজেকে আর সামলে রাখতে পারি না। নাম চড়াতে চাইবো অন্য কিছু নয়, স্রেফ একটা বদ অভ্যাস। যদি কোনোদিন ধরা পড়ি এই জন্যই পড়ব। 12 সিটের একটা ব্রিটিশ জেটের নোজ গিয়ার মেরামত করেছেন কখনো? সাথে সাথে জবাব পেল রানা। করেছি, মাসখানেক আগে। জেটের রংটা কি ছিল মনে আছে নিশ্চয়ই? কালো, তাই না? দেখলে তো, রাত 1:30টায় খবর পেয়ে ঘুম থেকে উঠে আসি আমি। হ্যাঙ্গারের ভেতরটা তখন অন্ধকার, তবে রংটা যে কালো ছিল না এ আমি হলপ করে বলতে পারি। যেটা এমন কিছু দেখেছিলেন যা খাপছাড়া বা অস্বাভাবিক লেগেছিল? 1 মিনিট বলেই ঘুরে দাঁড়ালো চেসম্যান, ছুটে চলে গেল কাউন্টারের কাছে। সেখান থেকে গরম 1 কাপ কফি আর 2টো চেয়ার নিয়ে এলো সে। একটা চেয়ারে বসলো রানা, হাত বাড়িয়ে কফির কাপটা নিল। অপর চেয়ারটায় বসে চেসম্যান আবার বলল, হোতকা চেহারার 2জন লোক প্লেনটা নিয়ে আসে। কি বলবো, দুজনকেই খাপছাড়া লেগেছিল আমার। মিনিটে 10 বার করে তাকাতা, যেন দেরি হয়ে গেলে ওদের জান নিয়ে টানাটানি পড়ে যাবে। নিশ্চয় কোথাও রাফ ল্যান্ডিং করেছিল, তাতে শক সিলিন্ডারের একটা সিল ফেটে যায়। ওদের ভাগ্য বলতে হবে যে বিওএসি হ্যাঙ্গারে একটা স্পেয়ার পেয়েছিলাম। প্লেনের ভেতরে তাকিয়েছিলেন? সুযোগ পেলে তো। লোডিং দরজাটা এমনভাবে পাহারা দিচ্ছিল 2জন মিলে যেন ওখানে খোদ প্রেসিডেন্ট বসে আছেন। কোথায় যাচ্ছিল বা কোথা থেকে আসছিল? খাপছাড়া গিয়ে সাথে বলছি, মেরামতের কথা আর তাগাদা দেওয়া ছাড়া কোনো কথাই বলেনি। নিশ্চয় লোকাল ফ্লাইট ছিল, কারণ রিফুয়েল চাইল না। জোড়া টারবাইন লরেলে ছিল ওটা। ফুল ট্যাঙ্ক ছাড়া আইসল্যান্ড থেকে খুব বেশি দূর যেতে পারার কথা নয়। পাইলট নিশ্চয়ই মেইনটেনেন্স অর্ডার ফর্ম সই করেছিল। এদিক ওদিক মাথা নাড়ল চেসম্যান। করেনি, বলল খুব ব্যস্ত, পরের বার আবার যখন আসবে তখন সই করবে। কিন্তু না চাইতেই আমার ফি দিয়ে দিল কাজের তুলনায় 3 গুণ পয়সা। হঠাৎ চুপ করে গিয়ে রানার মুখের দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকলো সে। খানিক পর একটা ঢোক গিলে জানতে চাইল, কিন্তু স্যার ব্যাপারটা কি? এত সব কথা আপনি জানতে চাইছেন কেন? 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে একটা লরেলি। নোজ গিয়ারের একটা অংশ ছাড়া শনাক্ত করা যায়নি কিছু। আমি ওটা ট্রেস করার চেষ্টা করছি। কেউ প্লেন হারিয়েছে বলে রিপোর্ট করেনি? অবাক দেখালো চেসম্যানকে। করলে আমাকে এখানে দেখতেন না? দেখেই লোক 2জনকে কেমন যেন বেখাপ্পা লেগেছিল আমার। সই করতে না চাইলেও ওরা চলে যাবার সাথে সাথে আমি একটা মেইনটেনেন্স রিপোর্ট তৈরি করি। সামনের দিকে ঝুঁকে বাধা দিল রানা। আপনি তো প্লেনটাকে আইডেন্টিফাই করতে পারেননি, রিপোর্ট তৈরি করলেন কিভাবে? চেসম্যানের ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। মোটা সোটা লোক বোকা হয় বলে একটা গুজব শোনা যায়, সেটা যে মিথ্যে। নিজের বুকে বড় আঙ্গুলের একটা ডগা ঠোকালো সে। আমি তার প্রমাণ। আমার সাথে আসুন মেজর। ছোট একটা অফিস রুমে রানাকে নিয়ে এলো চেসম্যান। মেঝেতে সিগারেটের অসংখ্য টুকরো, টেবিলের ওপর নোংরা কফির কাপ। চেয়ারগুলোর বয়স হয়েছে। প্রকাণ্ড একটা মেটাল ফাইলিং ক্যাবিনেট খুলল সে। দেরাজ টেনে ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ হাতড়ালো, তারপর বের করে নিয়ে এলো একটা ফোল্ডার, তাতে কালি মাখা হাতের অনেক দাগ। আপনাকে তখন বললাম না রংটা যে কালো নয়, এ ব্যাপারে আমি শিওর। কেন বলেছিলাম জানেন? অন্ধকারেও পরিষ্কার বুঝতে পেরেছিলাম প্লেনের গায়ে কখনো স্প্রে বা ব্রাশের ছোঁয়া পড়েনি। চকচক করছিল অ্যালুমিনিয়ামের গা। ফোল্ডার খুলে মেইনটেনেন্স রিপোর্টের উপর চোখ বোলাতে শুরু করলো রানা। একটা হেডিংয়ে আটকে গেল দৃষ্টি, এয়ারক্রাফট আইডেন্টিফিকেশন। নিচে গোটা গোটা অক্ষরে চেসম্যান লিখেছে, লরেলি মার্ক 5111 B1608। কোথায় পেলেন এই নাম্বার? ডেস্কের কিনারায় উঠে বসলো চেসম্যান। নোজ গিয়ারের সিলটা মেরামত করার পর একটা টর্চ জেলে ড্যামেজ বা লিক হয়েছে কিনা দেখার জন্য মেইন ল্যান্ডিং গিয়ারটাও চেক করি আমি। ওখানেই ছিল ডান দিকে সবুজ রঙের একটা ট্যাগ, তাতে লেখা ছিল লরেলি এয়ারক্রাফট কোম্পানির মাস্টার ইন্সপেক্টর এই প্লেনের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা করে দেখেছেন, কোনো ত্রুটি পাওয়া যায়নি। ট্যাগের গায়ে প্লেনের সিরিয়াল নাম্বার টাইপ করা ছিল। হাতের ফোল্ডারটা ছুঁড়ে ডেস্কের উপর ফেলল রানা। স্যাম চেসম্যান, জলদ গম্ভীর গলায় ডাকলো ও। লাফ দিয়ে ডেস্কের কিনারা থেকে উঠে এলো স্যাম চেসম্যান। স্যার, আপনার স্কোয়াড্রন? 87th এয়ার ট্রান্সপোর্ট স্কোয়াড্রন স্যার। ধীরে ধীরে রানার সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। আপনি আমার মস্ত উপকার করেছেন, আপনাকে আমি কিছু উপহার পাঠাবো। ঢোক গিলে চোখ পিটপিট করে হাসতে চেষ্টা করলো চেসম্যান। যা ভয় পাইয়ে দিয়েছিলেন না।
আচ্ছা, আগে কখনো এটা দেখেছেন কিনা মনে পড়ে? লরেলি থেকে পাওয়া স্ক্রু ড্রাইভারটা পকেট থেকে বের করে চেসম্যানের হাতে ধরিয়ে দিল রানা। কি আশ্চর্য, কি আশ্চর্য! চোখের সামনে স্ক্রু ড্রাইভারটা নাড়তে নাড়তে হেসে উঠল চেসম্যান। বিশ্বাস করুন আর নাই করুন মেজর রানা, এটা আমার শিকাগোর একটা টুল স্পেশালিটি হাউস থেকে কেনা। আইসল্যান্ডে এ ধরনের স্ক্রু ড্রাইভার এই একটাই আছে। কোত্থেকে পেয়েছেন স্যার? বিধ্বস্ত লরেলিতে। বুঝেছি, রেগে মেগে বলল চেসম্যান। ব্যাটারে চুরি করেছিল। তখনই আমার মন বলছিল বেআইনি কোনো মতলব আছে ওদের। ওরা এখন কোথায় স্যার? নেই। নেই স্যার? অ্যাক্সিডেন্টে মারা গেছে। চেসম্যানের পিঠ চাপড়ে দিল রানা। ধন্যবাদ স্যার, তোমার উপকারের কথা আমার মনে থাকবে। রানার বুক পকেটে স্ক্রু ড্রাইভারটা গুজে দিল চেসম্যান। সোভেনির হিসেবে রাখুন এটা স্যার, নতুন একটার জন্য এরই মধ্যে অর্ডার দেওয়া হয়ে গেছে। আবার ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলো রানা। ট্যাক্সিতে ফেরার সময় একটু অন্যমনস্ক হয়ে পড়ল রানা। অন্ধকারে ঢিল ছুঁড়েছিল, ভাগ্যগুণে রহস্যময় কালো জেটের সিরিয়াল নাম্বারটা পেয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিল প্লেনটার সাথে এখন সরাসরি বিরহামকে জড়ানো যায় কিনা। বাইরে তাকিয়েছিল বটে, কিন্তু কিছুই দেখছিল না। হঠাৎ খেয়াল হলো প্রাকৃতিক দৃশ্যটা কেমন যেন অন্যরকম লাগছে, আগের সাথে তেমন মিল নেই। আগে মাঠে গরু ছাগল আর ঘোড়া দেখেছিল ও, কিন্তু এখন সেসব কিছুই নেই। ফাঁকা মাঠ খা খা করছে। দ্রুত উল্টো দিকের জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তার পাশেই সাগর থাকার কথা, রয়েছে পেছন দিকে। ধীরে ধীরে লম্বা একটা পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে নীল পানি। সামনের সিটের উপর ঝুঁকে পড়ল রানা। চাষির মেয়ের সাথে ডেট আছে নাকি তোমার? কথাটা শুনেই ব্রেক কষল ড্রাইভার। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল গাড়ি। আপনার সাথে আমার কিছু কথা আছে মেজর মাসুদ রানা, তাই একটু নির্জন জায়গা দরকার ছিল। কিছু যদি মনে না করেন। কানের ভেতর স্ক্রু ড্রাইভারের চোখা প্রান্তটা অনুভব করে মাঝ পথে থেমে গেল ড্রাইভার। ইস্পাতের সরু ডগাটা প্রায় ইঞ্চিখানেক সেধিয়ে দিয়েছে রানা ওর কানের ভেতর। হাত দুটো হুইলেই থাক, কঠিন সুরে বলল রানা। গাড়ি ঘোড়াও, সোজা ফিরে চলো রেইকজাভিকে, তা না হলে তোমার বা কানের ভেতর দিয়ে বেরিয়ে আসবে এর আগাটা। রিয়ার ভিউ মিররে পরিষ্কার দেখা গেল ড্রাইভারের চেহারা। নীল চোখে ভীতির কোনো ছাপ নেই। রানাকে অবাক করে দিয়ে তার সারা মুখে নিঃশব্দ হাসি ফুটে উঠল। বলল, মেজর রানা, আপনি এমন সাংঘাতিক সন্দেহপ্রবণ জানলে? গত 3 দিনে যদি তোমার প্রাণের ওপর 3 বার হামলা হতো, তুমিও আমার চেয়ে কম সন্দেহপ্রবণ হতে না। ড্রাইভারের চেহারা থেকে দপ করে নিভে গেল হাসিটা। ঘন কালো ভুরু কুঁচকে উঠল। 3 বার হামলা হয়েছে, কিন্তু আমি জানি 2 বার। ড্রাইভারের কানের ভেতর স্ক্রু ড্রাইভারের ডগাটা আরেকটু ঢুকিয়ে দিল রানা। রেইকজাভিকে নয়, সোজা আবার কিফলাভিক ফিরে চলো। ওখানে মার্কিনীদের এয়ারফোর্স বেজ আছে। ন্যাশনাল ইন্টেলিজেন্সের লোকেরা তোমাকে জেরা করার সুযোগ পেলে নাওয়া খাওয়া ভুলে যাবে। সহাস্যে বলল ড্রাইভার। আপনার সাথে আমি একমত হতে পারলাম না মেজর রানা। আমাকে ওখানে নিয়ে গেলে ওরা বরং হেসেই খুন হয়ে যাবে। কারণ আমি নিজেই ন্যাশনাল ইন্টেলিজেন্সের লোক। পুরনো কৌশল, বলল রানা, ওতে কাজ হবে না। কাজ ঝাঁকালো ড্রাইভার। অ্যাডমিরাল হ্যামিল্টন অবশ্য আমাকে সাবধান করে দিয়ে বলেছিলেন আপনাকে সামলানো খুব কঠিন হবে। অ্যাডমিরালের সাথে কখন কথা হয়েছে তোমার? কমান্ডার পেরি রেডিও মেসেজে জানালেন আপনি এবং ডক্টর করিডর নিরাপদে সুয়ারলিনে পৌঁছেছেন। এর 10 মিনিট পর নুমা হেডকোয়ার্টার, অ্যাডমিরালের অফিস। ইতিমধ্যে চুপিসারে গাড়ির দরজা খুলে ফেলেছে রানা। ড্রাইভারের কথার সাথে ওর জানা তথ্যের কোনো গরমিল নেই। ও আইসল্যান্ডে পা ফেলার পর থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি অ্যাডমিরালের সাথে যোগাযোগ করেনি। গাড়ির বাইরেটা ভালো করে দেখে নিল রানা। প্রাণের কোনো চিহ্ন নেই কোথাও, কিছুই নড়ছে না। না, অ্যাম্বুশ নয় ব্যাপারটা। ঠিক আছে, শান্ত সুরে বলল রানা। পিস্তল, রিভলভার কি কোথায় আছে বলো। দয়া করে মাথার ক্যাপটা নামান, বলল ড্রাইভার। ভেতরের দিকে টেপ দিয়ে আটকানো আছে। .25 ক্যালিভারের একটা কোল্ড ডেরিঙ্গার। ওটা নিজের হেফাজতে নিয়ে দয়া করে স্ক্রু ড্রাইভারটা কান থেকে বের করুন, সুরসুরি লাগছে। ক্যাপের উল্টো দিক থেকে পিস্তলটা বের করলো রানা। এক হাত দিয়েই ডেরিঙ্গারের ব্রিজ খুলল ও
চেম্বার লোড করা আছে দেখে নিয়ে ব্রেক রিলিজ করে হ্যামার কক করল। নড়চড়ো না, আমি বললে ধীরে ধীরে নেমে যাবে গাড়ি থেকে। ড্রাইভারের কান থেকে স্ক্রু ড্রাইভারটা বের করে নিল ও। আরেকবার গাড়ির বাইরেটা ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ নামো। হুইলের পেছন থেকে গাড়ির দরজার কাছে সরে এলো ড্রাইভার, তারপর ধীরে ধীরে নামতে শুরু করলো। নিচে নেমে দেখলো রানাও নিজের দিকে দরজা খুলে নেমে পড়েছে। গাড়ির গায়ে হেলান দিল ড্রাইভার, ডান হাত তুলে কানটা ডলতে শুরু করলো। বলল, মজার কৌশল মেজর, এবার থেকে আমিও সাথে একটা করে স্ক্রু ড্রাইভার রাখবো। কোন বই থেকে শিখেছেন কৌশলটা? আমার নিজের বই থেকে, বলল রানা। আইস পিক বা লম্বা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একজন লোকের মগজ ঘেটে একাকার করে দেয়া যায়। ড্রাইভারের বুকের দিকে তাক করে আছে পিস্তলটা। অ্যাডমিরালের চেহারার বর্ণনা, কুইক। সাথে সাথে বলতে শুরু করলো ড্রাইভার। ঝাড়া 2 মিনিট পর থামলো সে। শুধু চেহারার বর্ণনা নয়, অ্যাডমিরালের প্রিয় স্ল্যাংগুলো উল্লেখ করতে ভুল করেনি সে। তোমার স্মরণ শক্তি খারাপ নয়, সার্টিফিকেট দিল রানা। কিন্তু তুমিও জানো অ্যাডমিরালের বর্ণনা একটা ফাইলেও পাওয়া যেতে পারে। পারে, তার মানে আমাকে আরও পরীক্ষা দিতে হবে, এই তো? কাঁধ ঝাঁকালো ড্রাইভার। আমি রাজি, যদি বলেন ওয়াশিংটনে পৌঁছবার পর থেকে আপনি কি করেছেন না করেছেন, কাকে কি বলেছেন না বলেছেন, কার কাছ থেকে কি শুনেছেন না শুনেছেন, এসবের বিশদ বর্ণনাও দিতে পারি। শুরু করব? করো। মিনিট খানেক শোনার পর হাত তুলল রানা। হয়েছে, আর দরকার নেই। নাম? বেন হল। পিস্তলটা রানার বাড়িয়ে দেওয়া হাত থেকে নিয়ে ক্যাপের ভেতর আটকে রাখলো বেন হল। আপনার উপর আরও একটা হামলা হয়েছিল সত্যি? এই না বললে সব তুমি জানো। আজ শুধু 2 ঘন্টার জন্য আপনাকে আমি হারিয়ে ফেলেছিলাম। চেহারায় দুঃখের ভাব ফুটিয়ে তুলে বলল বেন হল। দ্রুত একটা হিসাব কষল রানা। দুপুরে কোথায় ছিলে? আইসল্যান্ডের দক্ষিণ কোণে। কি করা হচ্ছিল? ঘাড় ফিরিয়ে ফাঁকা মাঠের দিকে তাকালো হল। চেহারায় ভাবের কোনো প্রকাশ নেই। আজ দুপুর ঠিক 12:10 একজন লোকের গলায় ছুরি বসাচ্ছিলাম। তার মানে ওই লোকটার মতো তুমিও কর্পোরেলের ওপর নজর রাখছিলে? কর্পোরেলি? ও হ্যাঁ, বুঝেছি, মান্ধাতা আমলে সেই বোর্ডটার কথা বলছেন। হ্যাঁ, তা বলতে পারেন, নজর রাখছিলাম। লোকটার সাথে আমার হঠাৎ দেখা হয়ে যায়। তার আগে আপনাদেরকে আমি জেটি থেকে রওনা হতে দেখেছিলাম। মন বলল, যেখানে ডক্টর করিডন আর আপনি অ্যাক্সিডেন্ট করেন সেখানে নোঙর ফেলা হতে পারে। সাগরের ধার ঘেঁষে গাড়ি ছুটিয়ে পৌঁছেই বটে, কিন্তু দেরি করে ফেলেছিলাম। দেখলাম আপনি স্কেচ করছেন, অ্যাডমিরাল মাছ ধরছেন। আপনাকে কোনো রকম অ্যাকশনে না দেখে, মিথ্যে বলবো না, একটু নিরাশই হয়েছিলাম। আপনার সম্পর্কে এত বেশি শুনেছি যে মনে মনে একটা ধারণা জন্মে গিয়েছিল আপনি কোথাও চুপচাপ বসে থাকতে পারেন না। আসলে পারি, মুচকি হেসে বলল রানা। কিন্তু তুমি আমাকে চুপচাপ বসে ছবি আঁকতে দেখলে আসলে আমি ওখানে ছিলাম না, ছবিও আঁকছিলাম না। তুমি ব্যাপারটা ধরতে পারোনি, কিন্তু যার সাথে তোমার হঠাৎ দেখা হয়ে যায় সে ঠিকই দেখতে পেয়েছিল। ওর কাছে তোমার চেয়ে শক্তিশালী বিনকিউলার ছিল। হ্যাঁ, ওর কাছে একটা টেলিস্কোপ ছিল, 175 পাওয়ার, তেকোনা একটা পায়ের ওপর ফিট করা। আয়নায় রোদ লেগে ঝিক করে উঠেছিল, সেটাই দেখতে পেয়েছিলাম আমি। ভুরু কুচকে উঠল রানার। ছুরি মারলে কেন? আর কোনো উপায় ছিল না। সার্চ করে কোনো কাগজপত্র পাইনি, কাজেই আমি তার নাম জানি না। মস্ত পাথর ঘুরে বাঁক নিতেই দেখতে পাই ওকে। টেলিস্কোপের উপর ঝুঁকে একটা পোর্টেবল ট্রান্সমিটারে কথা বলছিল। আরেকটু হলে লোকটাকে মারিয়ে দিতাম। দুজনেই তাকিয়েছিলাম আপনার বোটের দিকে। দুজনের কেউই কাউকে আশা করছিলাম না। খুব দ্রুত রিয়াকশন হয় ওর, কিন্তু ঠান্ডা মাথায় কিছু ভাবার চেষ্টা করিনি। চোখের পলকে আস্তিন থেকে একটা সুইচ প্লেট বের করে ছুরি বের করে লাফিয়ে পড়ে আমার ওপর। বোকাটা ছুরি দিয়ে পোঁচ না দিয়ে আমার ওপর গাঁথার চেষ্টা করলো। জেরা করার জন্য ওকে আমার জীবিত ধরা উচিত ছিল, কিন্তু হঠাৎ ও লাফিয়ে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সাথে সাথে ছুরিটা ওর দিকে ঘুরিয়ে দিই। তোমার সাথে ওর যদি আরো মিনিট 5 আগে দেখা হতো। কেন? তোমার সাথে দেখা হবার একটু আগেই সে নিজের বসের কাছে আমাদের পজিশন জানিয়ে দিয়েছিল। এরপরই বোটের উপর হামলা চালানো হয়। কিন্তু কেন? বিমূঢ় দেখালো বেন হলকে। কয়েকটা স্কেচ আর 2 বালতি মাছ লুট করার জন্য? না, একটা জেট এয়ারক্রাফট। জানি আপনার সেই রহস্যময় কালো জেট। আপনার গন্তব্য আন্দাজ করার পর ধারণা করেছিলাম ওটার খোঁজ পাবেন আপনি, কিন্তু আপনার রিপোর্টে ওটার কোনো পজিশন দেয়া ছিল না। আমার রিপোর্ট তুমি দেখলে কোথায়?
জানতে চাইল রানা। যতদূর জানি ওয়াশিংটন ত্যাগ করার পর ন্যাশনাল ইন্টেলিজেন্স বা তার কোনো এজেন্টের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি অ্যাডমিরালের? কনসুলেটের একজন সেক্রেটারি আপনার রিপোর্টটা টাইপ করেছিল, ঠিক? মাথা ঝাঁকালো রানা। সেক্রেটারির কাছ থেকে কিভাবে রিপোর্টের কপি সংগ্রহ করলো হল তার জানতে চাইল না ও। কিন্তু ছবি আঁকছিলেন না মানে? প্রশ্ন করলো হল। আমি নিজের চোখে দেখেছি। যাকে ছুরি মেরেছ সে এর উত্তর দিতে পারত, বলল রানা। পানির ওপর আমার বুদবুদগুলো দেখতে পায় সে। হোয়াট? আপনার সাথে ডাইভিং ইকুইপমেন্ট ছিল? চোখের চারপাশ কুঁচকে উঠল হলের। কিভাবে? কোত্থেকে পেলেন? কার্পোরেলিকে আমি ডগ ছাড়তে দেখেছি। কই, আমার চোখে তো পড়েনি কিছু। তীর থেকে আপনাদের উপর চোখ রেখেছিলাম। 3 মিনিটের বেশি কেউই আপনারা ডেক ছেড়ে কোথাও যাননি। তারপর অবশ্য কুয়াশায় আপনাদেরকে হারিয়ে ফেলি আমি। গাড়িতে ওঠো, বলল রানা। ফেরার পথে সব বলবো। বাস্তব তথ্য আর অনুমান আর সন্দেহ মিশিয়ে পুরো গল্পটা শোনালো রানা। শোনার পর অনেকক্ষণ চুপ করে থাকলো বেন হল। তারপর বলল, কিন্তু অস্কার বেরহামের বিরুদ্ধে আপনি নিরেট কোনো প্রমাণ এখনো পাননি, তাই না? তা পাইনি, স্বীকার করলো রানা। কিন্তু বেরহামের একটা মোটিভ রয়েছে। আন্ডারসি প্রোবটা পাবার জন্য একের পর এক খুন করে গেছে সে। তারপর পেছনে ফেলে আসা গন্ধটা মোছার জন্য আরও খুন। কেমন যেন বোকা আর দিশেহারা বোধ করছি মেজর, গম্ভীর দেখালো বেন হলকে। হোয়াট? ন্যাশনাল ইন্টেলিজেন্সের একজন এজেন্টের মুখে কথা শোভা পায় না। সব কথা শোনার পর ও কথা আর বলবেন না, আশ্বাস দিল হল। সব কথা? তোমারও বুঝি কিছু বলার আছে আমাকে? কিছু নয়, অনেক। প্যাকেট বের করে রানাকে সিগারেট অফার করলো হল, কিন্তু রানা মাথা নেড়ে প্রত্যাখ্যান করল। ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো হল। মন দিয়ে শুনুন মেজর। ট্যাক্সি ছুটে চলেছে। সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে রানা। সব কথাই বলেছে ও বেন হলকে, কিন্তু একটা আশঙ্কার কথা বলেনি। আশঙ্কাটা ডোনা আবারাকে নিয়ে। মনের গভীর গহন থেকে বুঝতে পারছে রানা সাংঘাতিক বিপদে জড়িয়ে পড়তে যাচ্ছে মেয়েটা। অদ্ভুত একটা ঘটনা, শুরু করলো বেন হল। গত 18 মাস ধরে ঘটছে। কোনো বিশেষ একটা দেশে নয়, দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত চিলি থেকে শুরু করে গুয়াতেমালার ওপর সীমান্ত পর্যন্ত। বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। কি ঘটনা? গোপনে অত্যন্ত দক্ষ সাংগঠনিক কাঠামোর সাহায্যে দক্ষিণ আমেরিকার বড় আকারের মাইনিং কোম্পানিগুলো এক হয়ে ধীরে ধীরে প্রকাণ্ড একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে। বাইরে থেকে কোম্পানিগুলোর কাজ আগের মতোই স্বাভাবিক আছে, কিন্তু প্রতিটি কোম্পানির প্রশাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে একটিমাত্র অজ্ঞাত পরিচয় কণ্ঠস্বরের মাধ্যমে। তা কি করে হয়? আমি অন্তত 5টা দেশের নাম করতে পারি যেখানে মাইনিং ব্যবসা জাতীয়করণ করা হয়েছে। সেসব ব্যবসার প্রশাসকরা চাইলেও কোনোভাবে অন্য দেশের প্রাইভেট কোম্পানির সাথে গোপন চুক্তিতে আসতে পারে না। তবু আমি যা বলছি সেটা প্রমাণিত সত্য। খনিগুলো যেখানে জাতীয়করণ করা হয়েছে সেখানে সেগুলোর ম্যানেজমেন্টে রয়েছে আউটসাইড অর্গানাইজেশন। ব্রাজিলের হাই গ্রেড আয়রন মাইন, ডোমিনিকানদের বক্সাইট মাইন, হন্ডুরাসের সরকারি সিলভার মাইন, এদের সবগুলোকে আপনি এক কাতারে ফেলতে পারেন। সেই অজ্ঞাত পরিচয় কণ্ঠস্বর থেকে নির্দেশ পেয়ে ব্যবসার নীতি পরিবর্তন এবং অপারেশন চালাচ্ছে এরা। এসব তথ্য তুমি পেলে কোথায়? কিছু তথ্য পেয়েছি খোদ মাইনিং কোম্পানিগুলো থেকে, অন্যান্য সূত্রও আছে আমাদের, কিন্তু দুঃখের বিষয় টপ লেভেল ম্যানেজমেন্টে আমরা লোক ঢোকাতে পারিনি। কয়েকজন মিলে ওরা যদি একচেটিয়া ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েও থাকে তাতে অবাক বা বিচলিত হবার কিছু নেই, বলল রানা। তাদের কাছে সবাই মিলে এক হতে পারা মানে আরও টাকা। এটাকে অদ্ভুত ঘটনা বলছো কেন? এর উদ্দেশ্য শুধু যদি একচেটিয়া ব্যবসা হয় সেটাও মারাত্মক পরিস্থিতি ডেকে আনবে, শান্ত সুরে বলল বেন হল। মাত্র কয়েকজনের নাম জানতে পেরেছি আমরা। এরা সবাই এই প্রকাণ্ড সিন্ডিকেটের সাথে জড়িত। এদের মধ্যে পশ্চিমা জগতের সবচেয়ে ধনীদের 12 জন রয়েছে। খনি ব্যবসাতে এদের প্রত্যেকের খাটছে কোটি কোটি ডলার। এদের পুঁজির পরিমাণ এত বেশি যে শুধু এই 12 জনই 200-র ওপর ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের মালিক হয়ে বসে আছে। এরপর এরা যদি একচেটিয়া ব্যবসা শুরু করে, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক সহ অন্যান্য কমার্শিয়াল ধাতুর দাম চড়তে চড়তে চাঁদে গিয়ে ঠেকবে। তার ফলে ভয়ঙ্কর একটা মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাতে কম করেও 30টা দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।
এবং তার অর্থনীতি সবচেয়ে আগে মুখ থুবড়ে পড়বে। একচেটিয়া ব্যবসা শুরু হলেই এসব ঘটবে তার কোনো মানে নেই, বলল রানা। আর যদি ঘটেও, ব্যবসায়ীদের অর্থনৈতিক সাম্রাজ্যও ভেঙে পড়তে বাধ্য। আসল রহস্যটা ওখানেই। একদল ঘোড়াকে পথ পেরোতে দেবার জন্য গাড়ি থামিয়ে বলল হল, এই 12 জন মার্কিন যুক্তরাষ্ট্রের জেরেমি এল ফাইন, গ্রেট ব্রিটেনের স্যার আলবার্ট কাপলান, ফ্রান্সের রজার গফ, জার্মানির ফন টিল, ইরানের বনি সদরুদ্দিন এবং বাকি সবাই যে যার নিজের দেশের প্রতি বিশ্বস্ত এবং সৎ। এদের কেউ কেউ যে ট্যাক্স ফাঁকি দেয় না তা নয়, কিন্তু এদের কেউই এমন কিছু করবে না যাতে নিজের দেশের অর্থনীতি ধসে পড়ে। তাহলে একচেটিয়া ব্যবসা করার মোটিভটা কি? সেটাই তো আমরা জানি না। এসবের সাথে বিরহামের কি সম্পর্ক? জানি না, শুধু জানি বিরহামের সাথে ডোনা আবারা এবং আবারার লিমিটেডের অফশোর মাইনিং এর একটা সম্পর্ক আছে। ঘোড়ার পাল রাস্তা পেরোলো, আবার গাড়ি ছেড়ে দিল বেন হল। অনেকক্ষণ কথা বলল না ওরা। তারপর ধীরে ধীরে জানতে চাইল না। আরও কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। এসবের মধ্যে তোমার জায়গাটা কোথায়? ল্যাটিন আমেরিকার মাইনিং সিন্ডিকেট গজাবার সাথে আইসল্যান্ডের কি সম্পর্ক? ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি নিশ্চয়ই এখানকার হাইওয়ে সিস্টেম জানার জন্য তোমাকে ট্যাক্সি ড্রাইভার করে পাঠায়নি? একটু থেমে আবার শুরু করলো রানা। তোমার সাথী এজেন্টরা ফাইন, কাপলান, গফ এবং বাকি সবার উপর নজর রাখতে ব্যস্ত। কাজেই ধরে নিতে পারি তুমিও তাদের মতো কারো উপর নজর রাখার জন্যই আইসল্যান্ডে এসেছ। লোকটার নাম বলবো? আপনি মেজর অন্ধকারে ঢিল ছুটছেন, চিন্তিতভাবে বলল হল। তাই কি? মুচকি হাসল রানা। অ্যাডমিরাল আমাকে বলেছিলেন বুয়েন্স আইরেস থেকে গুজ বে পর্যন্ত 12টা পোর্টে জেসাস আবারার ইয়ট কমিটির সাথে মিল আছে এমন একটা বোটের এন্ট্রি এবং ডিপার্চার রেকর্ড করা হয়েছে। এই রেকর্ডের কাজ করে কে? এনআইএ নয়? একটা সংগঠন আরেকটা সংগঠনকে সাহায্য করেই থাকে। কিন্তু মজার ব্যাপার হলো অ্যাডমিরাল চাওয়ার আগেই এনআইএ ইনফরমেশনগুলো জোগাড় করে ফেলেছিল, তাই না? গম্ভীর মুখে চুপ করে থাকলো বেন হল। গোপন সামরিক তথ্য দিচ্ছি, বলল রানা, কিন্তু কোত্থেকে জেনেছি জিজ্ঞেস করো না। স্মিথিফোর্ড, হাডসন বে, কানাডা, ওখানে একটা রেডিও কমিউনিকেশন স্টেশন আছে মার্কিনীদের। 1000 একর জুড়ে একটা এলাকায় 200-র উপর রেডিও মাস্ট দেখতে পাওয়া যায় ওখানে। অবাক হয়ে তাকিয়ে আছে হল। অত্যন্ত সফিস্টিকেটেড ইকুইপমেন্টে সাজানো স্টেশন। উত্তর নিউ ইয়র্ক, লন্ডন এবং মস্কোর সমস্ত রেডিও ট্রান্সমিশন ইলেকট্রিক্যালি মনিটরিং করা সম্ভব। স্টেশনটা তৈরি হতে যা দেরি, সাথে সাথে সব মিলিটারি ইঞ্জিনিয়ারদের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়। আমার তথ্যে যদি ভুল না থাকে, স্টেশনটা এখন ব্যবহার করছে এনআইএ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিআইএ-কে আড়ি পাতার কাজে সাহায্য তো ওরাই করে। যদিও মার্কিন সরকার এক বিবৃতিতে জানিয়েছেন উপগ্রহের সাথে যোগাযোগ রক্ষা করাই স্টেশনটার কাজ। আপনি আসলে ঠিক কি বলতে চাইছেন? ডক্টর রিচি ব্রেয়ার আর জ্যাকসনের কথা বলতে চাইছি হল। আপনার ধারণা ওদের সম্পর্কে জানি আমি? জানলেও শুধু নাম জানো। হাডসন বে থেকে তোমার সংগঠনের লোকেরা অ্যাডমিরালের কাছে পাঠানো ডক্টর ব্রেয়ারের মেসেজ আড়ি পেতে শোনে। ডক্টর ব্রেয়ার তার মেসেজে বলে হারিয়ে যাওয়া কমেটের সন্ধান পেয়েছে সে, কিন্তু সেই সময় এনআইএর কাছে মেসেজটার তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এরপরই ডক্টর ব্রেয়ারের আরেকটা মেসেজ শুনলো তারা। সেটা ছিল ডক্টর ব্রেয়ারের শেষ মেসেজ। কালো একটা জেট হামলা করেছিল। পাইলট ডক্টর ব্রেয়ার আর তার সহকারী জ্যাকসনকে নিয়ে ওদের প্লেন আটলান্টিকে ডুবে গেল। গোপনীয়তার খাতিরে আসল সত্য চেপে গেলেন অ্যাডমিরাল। কোস্টগার্ডকে বললেন মূল্যবান একটা ইকুইপমেন্ট হারিয়ে গেছে, সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া গেল না। অন্তত রিপোর্ট করা হলো, কিছুই পাওয়া যায়নি। কোস্টগার্ড ফিরে গেল, কিন্তু এনআইএ ফিরল না। চিন্তিতভাবে তাকিয়ে আছে হল। রানা আবার শুরু করতে যাচ্ছে দেখে উৎসাহ বা বাধা কিছুই দিল না সে। কারণ কমেটকে তারা প্রথম থেকেই পিন পয়েন্ট করতে পেরেছিল। আইসল্যান্ডের হোম বেসের সাথে যে কবার যোগাযোগ করে বোর্ডটা, হাডসন বের কম্পিউটার ততবার তার সঠিক পজিশন বলে দেয়। এই সময় হেডকোয়ার্টার ওয়াশিংটনে তোমরা কর্মকর্তারা হারিয়ে যাওয়া আন্ডারসি প্রোব আর দক্ষিণ আমেরিকার মাইনিং অপারেশনের মধ্যে একটা রহস্যময় সম্পর্কের গন্ধ পেতে শুরু করে। সেজন্যই আটলান্টিক কোস্টে কমেট কখন কোথায় ছিল তা জানার জন্য তদন্ত শুরু করা হয়।
এরপর অ্যাডমিরাল এনআইএ সাহায্য চেয়ে বসলেন। রিপোর্ট আগেই তৈরি করা ছিল, 2 দিন খামোকা দেরি করে সেই রিপোর্ট দেওয়া হলো অ্যাডমিরালকে। এসব আপনার অলস মনের কল্পনা, আমি বিশ্বাস করব বলে নিশ্চয়ই আশা করেন না? মৃদু কণ্ঠে জানতে চাইল বেন হল। তোমার বিশ্বাস করায় না করায় কিছু আসে যায় না, আমি শুধু বাস্তব ঘটনার বর্ণনা দিলাম। এগুলো জোড়া লাগালেই পরিষ্কার হয়ে যায় আইসল্যান্ডের কোন লোকটার উপর নজর রাখার জন্য তুমি এসেছো। হলের চেহারা থেকে গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল। লোকটা বলছেন কেন? মেয়েটা হতে পারে না? না, কারণ ডোনা আবারা হয়তো আবারা লিমিটেড চালাতে পারে, কিন্তু ডোনা আবারাকে চালায় অস্কার বিরহাম। একগাল হাসলো বেন হল। তার মানে আবার আমরা বিরহামের কাছে ফিরে এলাম? মুহূর্তের জন্য কি তাকে আমরা ছেড়ে গিয়েছিলাম? শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা বোধ করছি আপনার প্রতি মেজর রানা, উচ্ছ্বসিত হয়ে উঠল হল। কোথাও যদি ফাঁকফোকর থেকে থাকে, ইচ্ছে করলে সেটা পূরণ করে দিতে পারো। হাজার হোক আপনি একজন বাইরের লোক, কর্তাদের তরফ থেকে নতুন কোনো অর্ডার না পাওয়া পর্যন্ত আমাদের অপারেশন সম্পর্কে বিশদ কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, বলল হল। তবে আপনার উপসংহার যে যুক্তিসঙ্গত, এটুকু স্বীকার করতে বাধা নেই আমার। হ্যাঁ, এনআইএ ডক্টর রিচি ব্রেয়ারের মেসেজ পিক করেছিল, কমেটের সন্ধানও আমরা পেয়েছিলাম। হ্যাঁ, আমরা সন্দেহ করছি কোনো না কোনোভাবে মাইনিং সিন্ডিকেটের সাথে জড়িয়ে আছে অস্কার বিরহাম। এসবই আপনার জানা, এর বেশি কিছু আপনাকে বলার অধিকার আমার নেই। হাসি চেপে রানা বলল, ধন্যবাদ। সামনেই রেক্সাভিক, ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হল। আমার সামনে একটা ব্যস্ত রাত পড়ে রয়েছে। কিরকম? হেডকোয়ার্টারে কালো জেটের সিরিয়াল নাম্বারটা পাঠাতে হবে। মালিকের পরিচয় হয়তো সকালের মধ্যেই বের করে ফেলবে ওরা। অনেক খেটেছেন আপনি, আশা করি মালিকের নামটা জানা হয়ে গেলে বিরাট একটা ক্লু পেয়ে যাবেন। কাজ আরও একটা তোমাকে দিতে পারি। চোখে প্রশ্ন নিয়ে তাকালো হল। ছোট একটা দ্বীপ এটা, এখানে একটা হাইড্রোপ্লেন লুকিয়ে রাখা সম্ভব নয়। নোঙরওয়ালা অবস্থায় কোথায় ওটা ছিল খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমার তালিকায় হাইড্রোপ্লেনের ঠিকানা জানার কাজটাও ছিল। এরপর আমি মাথা ঘামাবো দক্ষিণ আমেরিকার 2টো ক্যাপিটাল বিল্ডিংয়ের মডেল নিয়ে। সাগর থেকে ওগুলো উদ্ধার করে নিশ্চয়ই আপনি প্রতিপক্ষকে চমকে দিয়েছেন। কে জানে, হয়তো ওগুলো সাংঘাতিক দরকার ওদের। ওয়াশিংটনকে একজন মিনিয়েচার বিশেষজ্ঞ পাঠাতে অনুরোধ করব। মডেল 2টো খুঁটিয়ে পরীক্ষা করবে তারা। ভেরি গুড। বিনয়ের সাথে জানতে চাইলে হল, আজ সন্ধ্যায় আপনার প্রোগ্রাম কি জানতে পারি মেজর রানা? জানাবার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজ আমার হাতে নেই, কিন্তু আমি জানি আছে। আপনি আজ রাতে একটা কবিতা পাঠের আসরে যাচ্ছেন। আপনাকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে অস্কার বিরহাম। আইডিয়াটা বোধহয় ডোনা আবারার মাথা থেকে বেরিয়েছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল রানার। বিরহাম আমাকে নিমন্ত্রণ করেছে তা তুমি জানলে কিভাবে? বিজনেস সিক্রেট, ফাঁস করতে রাজি নই, মুচকি হেসে বলল হল। রেক্সাভিকের সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় অস্কার বিরহামের রাজকীয় প্রাসাদ। মার্বেল পাথরের তৈরি প্রকাণ্ড গেটের মাথায় চকমক করছে মস্ত ডানামেলা পিতলের একটা অ্যালবাট্রাস। নিচে সাদা আর লাল ইউনিফর্ম পরা সশস্ত্র প্রহরী। গেটের ভেতর কংক্রিটের বিরাট চাতাল, ম্যাট বিছিয়ে এখানে ওখানে মাঝে মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলাও চলে। এই মুহূর্তে চাতাল জুড়ে গাড়ির ভিড়। রোলস রয়েস, লিঙ্কন, মার্সিডিজ বেঞ্জ, ক্যাডিলাক, একধারে একটা রাশিয়ান জিসও দেখা গেল। মেহগনি কাঠের ওপর অ্যালবাট্রাস খোদাই করা দরজা। সুবেশ মেহমানরা তাদের স্ত্রীদের হাত ধরে ধীর পায়ে এগুলো সেদিকে। দরজার ওপারেই দামি কার্পেট মোড়া সিঁড়ির ধাপ, সোজা উঠে গেছে মেইন সেলুন আর টেরেসে। অতিথিরা সবাই এখানে এসে ভিড় করল। সংখ্যায় তারা 90 জনের কম নয়। দেশি বিদেশি সব ধরনের মানুষই আছে। যেমন তাদের পোশাক পরিচ্ছদের বাহার, তেমনি তাদের চেহারার উজ্জ্বলতা। দেখেই বোঝা যায় পেট মোটা লোকেরা, অর্থাৎ একদিকে যেমন অগাধ টাকার মালিক, আরেকদিকে তেমনি যে যার সমাজে প্রবল প্রতাপশালী। ইউনিফর্ম পরা বেয়ারারা ব্যস্ত। অতিথিদের রুচি আর মর্জি মাফিক তাদের হাতে পানীয়ের গ্লাস তুলে দিচ্ছে। মেয়েদের কলকাকলি, পুরুষদের ভারী গলা পরিবেশটাকে মুখর করে রেখেছে। উপস্থিত অনেকেরই মাতৃভাষা ইংরেজি না হলেও এরা সবাই অনর্গল ইংরেজি বলতে পারে। রাত মাত্র 9টা, কিন্তু মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এলেই জানালার বাইরে উজ্জ্বল রোদ দেখা যাচ্ছে।
সেলুনের মাঝামাঝি জায়গায় অ্যালবাট্রাস আকৃতির ছোট একটা মঞ্চ সাজানো হয়েছে। তার উপর দাঁড়িয়ে আছে ডোনা আবারা, পাশে প্রকাণ্ড দৈত্য অস্কার বিরহাম। ওখানে থেকেই সদ্য আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে তারা। সাদা একটা ড্রেস পরেছে ডোনা আবারা, কিনারায় সোনালি জরির কাজ। ঝলমলে সোনালি চুল বেঁধেছে মুকুটের মতো করে, অপরূপ সুন্দরী লাগছে তাকে। তার পাশে অস্কার বিরহাম যেন একটা প্রাগৈতিহাসিক জানোয়ার। অতিথিরা করমর্দন করার সময় মোটা ঠোঁট জোড়া একটু ফাঁক বা প্রসারিত হচ্ছে, বাকি সময় ব্লাড হাউন্ডের মতো চেহারা প্রকট হয়ে থাকছে নিচুতা আর নিষ্ঠুরতার ভাব। এইমাত্র রাশিয়ান অতিথির সাথে করমর্দন শেষ করলো সে। লম্বা একটা টেবিল দেখিয়ে সেখানে বসতে অনুরোধ করলো তাকে। পর মুহূর্তে ভিড়ের মধ্যে কাকে যেন দেখতে পেয়ে জোর করা হাসিটুকু দপ করে মুছে গেল চেহারা থেকে। সামান্য একটু বড় হয়ে উঠল চোখজোড়া। হঠাৎ করে অতিথিদের কলগুঞ্জন স্তব্ধ হয়ে যাওয়ায় নিজের অজান্তেই টান পড়ল ডোনা আবারার পেশিতে। সবার দৃষ্টি গিয়ে পড়েছে সিঁড়ির দিকে। সিঁড়ির মাথায় দেখা গেল দীর্ঘকায় সুদর্শন সুবেশ এক যুবককে। পরনে কমপ্লিট স্যুট, মুখে স্মিত হাসি। অতিথিদের সবার উপর একবার দৃষ্টি বুলিয়ে নিল সে। তারপর শরীরের পাশে ঝুলে থাকা ক্যামেরাটা চোখের সামনে তুলে শাটার টিপে দিল। কি এক রহস্যময় কারণে অতিথিদের অনেকেই মুখের সামনে হাত তুলে আড়াল করে ফেলল নিজেদের চেহারা। মুহূর্তের জন্য স্মিত হাসি মিলিয়ে গেল রানার মুখ থেকে। ধীরে ধীরে এগুলো ও সামনে যাকে পেল তার দিকে ক্যামেরা তুলে টিপে দিল শাটার। প্রতিবাদের চাপা গুঞ্জন উঠল সেলুনের ভেতর। ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছে রানা। মঞ্চের পাশে হাসি মুখে এসে দাঁড়ালো ও। প্রথমে ডোনা আবারা, তারপর অস্কার বিরহামের দিকে তাকালো। গুড ইভিনিং মিস আবারা, মিস্টার বিরহাম, বলল রানা। আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। অবসর সময়ে কবিতা আমারও মনের খোরাক। আজকের এই স্মরণীয় অনুষ্ঠানটা ক্যামেরায় ধরে রাখতে চাই। রানার দিকে নয়, ডোনা আবারা তাকিয়ে আছে বিরহামের দিকে। বিরহামের চেহারায় ক্রূর একটা ভাব ফুটে উঠেই মিলিয়ে গেল। সেটা লক্ষ্য করে কেমন যেন সন্ত্রস্ত হয়ে উঠল ডোনা আবারা। রানাকে বাধা দিয়ে তাড়াতাড়ি কথা বলে উঠল সে। আপনি এসেছেন, আমি আর অস্কার কি যে খুশি হয়েছি। কথা না বলে রানার দিকে মস্ত থাবা বাড়িয়ে দিল বিরহাম। বিরহামের হাতের ভেতর নিজের হাতটাকে মরা মাছের মতো নিঃসার আর ঢিল করে দিল রানা। মুঠোর ভেতর সেটা নিয়ে পিষতে শুরু করলো বিরহাম। অনেক কষ্টে চেহারা থেকে ব্যথার ভাবটা গোপন করে রাখলো রানা। কিন্তু বিরহামের হাতের পেশি শক্ত, টান টান হয়ে উঠতে দেখে চঞ্চল হয়ে উঠল ডোনা আবারার চোখ। তাড়াতাড়ি বলল সে, অ্যাডমিরাল আর মিস রিটা এলেন না যে? টেনে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো রানা। শেষবারের মতো কষে একটা চাপ দিয়ে সেটা ছেড়ে দিল বিরহাম। মুখে সরল হাসি টেনে বলল রানা, রিটাই এলো বলে, কিন্তু অ্যাডমিরাল কি বলবো, ঠিক সুস্থ বোধ করছেন না। আজ দুপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কৃত্রিম উৎকণ্ঠা বিরহামের গলার সুরে ভালো ফুটল না। নিশ্চয়ই সিরিয়াস কিছু নয় মেজর রানা? না, এই একটু কেটে ছিঁড়ে গেছে আর কি। কিভাবে? জানতে চাইল ডোনা আবারা। আপনাদের বোট নিয়ে আইসল্যান্ডের দক্ষিণ দিকে চলে যাই আমরা। সৈকতের ছবি আঁকছিলাম আমি, আর অ্যাডমিরাল মাছ ধরছিলেন। বেলা 1টার দিকে সর্বনাশ, সে কি কুয়াশা, 10 হাত দূরের জিনিসও দেখতে পাই না। রেক্সাভিকে ফিরে আসার জন্য ঘুরতে শুরু করেছি, এই সময় একটা বিস্ফোরণ। বিস্ফোরণ? চোখ বড় বড় হয়ে উঠল ডোনা আবারার। বিরহামের নিষ্ঠুর চেহারায় সাংঘাতিক বেমানান লাগলো বিস্ময়ের ভাবটা। প্রচণ্ড, ডোনাকে বলল রানা। কুয়াশায় কিছু দেখতে পাইনি আমরা। শক ওয়েভের ধাক্কায় আমাদের হুইল হাউসের জানালার কাঁচ চুরমার হয়ে গেল। ওই কাঁচ লেগে তো অ্যাডমিরালের চামড়া কাটল। বিস্ফোরণের কারণ মিস্টার রানা? ভারী গলায় জানতে চাইল বিরহাম। কি করে বলবো? নির্বোধের মতো হাসল রানা। কিছু দেখতে পেলে তো? আমরা অবশ্য তল্লাশি চালিয়েছিলাম, কিন্তু ওইরকম ঘন কুয়াশায় কিছু দেখা যায় নাকি? অবাক কাণ্ড। হিস হিস করে উঠল বিরহামের চাপা গলা। কিছুই দেখতে পাননি? শিওর আপনি? মোর দেন শিওর, বলল রানা। তবে দেখতে না পেলেও অ্যাডমিরাল ব্যাপারটা আঁচ করতে পেরেছেন। মঞ্চের ওপর থেকে রানার দিকে ঝুঁকে পড়ল বিরহাম। কি রকম? তার ধারণা, দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফেলা কোনো মাইনের সাথে একটা জাহাজের ধাক্কা লাগায় বিস্ফোরণটা ঘটে। তারপরেই জাহাজটার ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যায়। লোকাল কোস্টাল পেট্রোলকে রিপোর্ট করেছি আমরা। জাহাজ হারিয়েছে কেউ এই ঘোষণা না দেওয়া পর্যন্ত ওদেরও অবশ্য কিছু করার নেই।
একটা কাঁধ উঁচু করলো রানা। হ্যাঁ, একটা অভিজ্ঞতা বটে। রিটাকে এগিয়ে আসতে দেখে থেমে গেল। এই যে রিটা, এদিকে। এতক্ষণে অনায়াসে হাসতে দেখা গেল বীরহামকে। রিটার সারা শরীরে লোভ চকচকে চোখ বুলিয়ে নিয়ে মঞ্চ থেকে নেমে পড়ল সে। দুহাত দিয়ে ধরল রিটার একটা হাত, ঝুঁকে পড়ে হাতটার পেছন দিকে আলতোভাবে চুমু খেলো। বলল, আজ দুপুরে আপনারা একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন, সে কথাই আলোচনা হচ্ছিল। কেউ শুনতে পেল না, বিড়বিড় করে বলল রানা, বাস্টার্ড। বুঝলো রিটাকে সাবধান হবার সুযোগ না দিয়ে কথা আদায়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছে শয়তানটা। হাঁটু ঢাকায় নীল একটা ড্রেস পরে এসেছে রিটা। গুরু নিতম্বের খাদ যেখানে শুরু হয়েছে, মাথার পেছন থেকে সোনালি চুল সোজা নেমে গেছে সেখানে। কোমর পেঁচিয়ে রয়েছে লাল রঙের একটা ফিতে, তাতে হাত দিল রানা। আঙুলগুলো দ্রুত সরে গেল পিছন দিকে, বিরাট শিরদাঁড়ার পাশে। ড্রেসের ওপর দিয়ে রানার আঙুলের নড়াচড়া অনুভব করে মেসেজটা পেয়ে গেল রিটা। রানার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসল সে। তারপর তাকালো বীরহামের দিকে। বিস্ফোরণের পর কি ঘটেছিল কিছুই বলতে পারবো না। চেহারায় আতঙ্কের ভাব ফুটিয়ে তুলে বলল রিটা, গ্যালিতে ছিলাম, বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লাম, তারপর ঘন্টা দেড়েক হুঁশ ছিল না। রেক্সাভিকের দিকে ফেরার সময় চোখ খুলে দেখি থরথর করে কাঁপছে রানা। বীরহামের চেহারা কালো হয়ে উঠল। এক হাতে রিটার কোমর জড়িয়ে ধরে কাছে টানল রানা। বলল, এসো রিটা, কাব্যিক পরিবেশটা ঘুরে ফিরে দেখা যাক। কেউ কিছু বলার আগেই রিটাকে নিয়ে মঞ্চের সামনে থেকে সরে এলো ও। সামনে পথরোধ করে দাঁড়ালো একজন বেয়ারা, হাতে ট্রে, তাতে নানা ধরনের পানীয়। দুজনের জন্যই বিয়ার নিল রিটা। ছোট ছোট দলে ভাগ হয়ে গল্পগুজব করছে মেহমানরা। সেলুনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলো ওরা, সেখান থেকে টেরেসে। যে কোনো পার্টিতে সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে রানা, কিন্তু আজকের এই পার্টিটা কেমন যেন বিদঘুটে লাগলো ওর কাছে। হোস্ট হিসেবে বীরহামের দায়িত্ব ছিল অতিথিদের সাথে রানা আর রিটার পরিচয় করিয়ে দেয়া। সম্ভবত ইচ্ছে করেই দায়িত্বটা এড়িয়ে গেছে সে। গোটা পরিবেশে কেমন যেন একটা আড়ষ্ট ভাব, কিন্তু কারণটা ঠিক বুঝে উঠতে পারল না রানা। এ ধরনের বিদেশি পার্টিতে সাধারণত যা দেখা যায়, এখানেও তাই দেখা গেল। সব ধরনের অতিথির সমাগম ঘটেছে। কেউ ম্রিয়মান, কিছুতেই হাসবে না বলে পণ করে বসে আছে। অনেকেই শুধু মদ গিলে মাতাল হবার জন্য এসেছে। আবার কেউ কেউ বিগলিত হয়ে যাকে সামনে পাবে তারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার জন্য এসেছে। কিছু লোকের সাথে যেচে পড়ে আলাপ করলো ওরা। সবাই ভালো ইংরেজি বলতে পারে, ভদ্রতা দেখাতে কেউ কার্পণ্য করলো না। এই সময় হঠাৎ করে আড়ষ্টতার কারণটা উপলব্ধি করতে পারল রানা। রিটার দিকে ঝুঁকে পড়ে তার কানের কাছে মুখ নামিয়ে নিচু গলায় বলল, আমরা যে এখানে অবাঞ্ছিত, বুঝতে পারছো সেটা? কি বলছো? চোখে কৌতূহল নিয়ে রানার দিকে তাকালো রিটা। আমার তো সবাইকেই বেশ ফ্রেন্ডলি মনে হচ্ছে। হ্যাঁ, কেউ মুখ ভ্যাংচাচ্ছে না বটে, সবাই সবিনয়ে হাসছে, কিন্তু বিনয় আর হাসিটা যে জোর করা, ধরতে পারছো না? তুমি ধরতে পারছো কিভাবে শুনি? আন্তরিক হাসি দেখলেই আমি চিনতে পারি। এখন পর্যন্ত কারো মুখে দেখিনি সেটা। আমরা এখানে যেন শিডিউল কাস্ট, খেতে দেয়া যায়, কথা বলা যায়, কিন্তু ছোঁয়া যায় না। সেজন্য বোধহয় তোমার ক্যামেরাটা দায়ী, বলল রিটা। অবাক দেখালো রানাকে। কিভাবে বুঝলে? লক্ষ্য করছি প্রায় সবাই চোরা চোখে তাকাচ্ছে ওটার দিকে। সেলুনে ঢুকে অতিথিদের ছবি তোলার সময় কি ঘটেছিল সংক্ষেপে সেটা বর্ণনা করলো রানা। শুনে রিটা বলল, কেউ যদি মুখ ঢেকে থাকে তাতে আশ্চর্য হবার কিছু নেই। অপরিচিত একজন লোক ছবি তুলবে, অনেকে সেটা পছন্দ করে না। শুধু পছন্দ করে না, নাকি অন্য কোনো কারণ আছে? আর কি কারণ থাকতে পারে? সেটাই জানতে হবে আমাকে। মুচকি হাসলো রানা। রানা থামতেই ওর একটা হাত চেপে ধরল রিটা। মুখের চেহারায় বিস্ময় ফুটে উঠল। রানার দিকে নয়, তাকিয়ে আছে আরেক দিকে। কি হলো? রিটার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকালো রানা। ওদিকে দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, পিয়ানোর পাশে? ভদ্রলোক দুজনের দিকে ভালো করে তাকালো রানা। একজন ছোটখাটো, গোলগাল, মাথায় চকচকে টাক। আরেক ভদ্রলোক রোগা, পাতলা, লম্বা, সুন্দর করে ছাটা সাদা দাড়ি। ভদ্রলোকের মাথায় রূপালি চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। সব মিলিয়ে চেহারায় হার্ভার্ড প্রফেসরের একটা ভাব। রিটার দিকে ফিরে কাঁধ ঝাঁকালো রানা। দেখলাম। সে কি, চিনতে পারোনি? উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলো রানা। না। সব জানতার ভঙ্গি করে হাসল রিটা। বোঝা গেল নিউ ইয়র্ক টাইমসের সোসাইটি পেজগুলো তুমি পড়ো না। ওরা কারা জানো? দুনিয়ার সবচেয়ে ধনীদের তালিকায় ওদের নাম আছে। তাই?
হঠাৎ উত্তেজিত হয়ে উঠল রানা। নাম? টাকমাথা ভদ্রলোক ব্রুনো ফন টিল, লম্বা দাড়ি, রূপোর মতো চুল, উনি জেরেমি এল ফাইন। ঠিক জানো? ভুল করছো না তো? প্রশ্নই ওঠে না, জোর দিয়ে বলল রিটা। এর আগে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ফাইনকে দেখেছি আমি। চারিদিকে ভালো করে তাকাও, ফিসফিস করে বলল রানা। দেখো আর কাউকে চিনতে পারো কিনা। মেইন সেলুনে যারা রয়েছে ধীরে ধীরে তাদের উপর চোখ বুলাতে শুরু করলো রিটা। রিটার চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করলো রানা একবার নয় মাঝপথে 3-3বার আটকে গেল তার দৃষ্টি। ওই যে কোনো একটা গ্লাস হাতে নিয়ে সোফায় বসে পা দোলাচ্ছেন বুড়ো ভদ্রলোক, উনি স্যার অ্যালবার্ট কাপলান। পাশে বসে সুন্দরীটার নাম করা ব্রিটিশ অভিনেত্রী ডরোথি। মেয়েদের বাদ দাও। আর যাকে চেনা চেনা লাগছে এইমাত্র ভেতরে ঢুকলো, কথা বলছে বিরহামের সাথে। স্মরণশক্তি বেইমানি না করলে লোকটা যে অস্ট্রেলিয়ার কোল টাইকন জ্যাক ফর্ক তাতে কোনো সন্দেহই নেই। ব্যাপারটা কি? বিলিয়নিয়ারদের তুমি যেন কিভাবে? বিস্মিত দেখালো রিটাকে। কৌতুক নেচে উঠল তার চোখে। জানো না বুঝি, এই করে তো আইবুড়ো মেয়েদের অবসর কাটে। কোটিপতিদের পরিচয় জানা, চেহারা মনে রাখা। কে বলতে পারে কবে কার সাথে দেখা হয়ে যায়? ভাগ্যের চাকা ঘুরতেও তো পারে। ঘুরেছে মানে? কি বলছো? কোটিপতিদের সাথে তোমার দেখা হয়েছে, তুমি তাদেরকে চিনতেও পেরেছ। মুচকি হেসে বলল রানা। তারা তোমার পানি গ্রহণ করবেন কিনা জানি না, কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেছি। কিরকম? কবিতা পাঠের আসর, এটা আসলে একটা কভার, বলল রানা। এর আড়ালে বিরহামের সাথে জড়িত কোটিপতিরা কোনো একটা মতলবে মিলিত হয়েছে। অবাক হয়ে রানার মুখের দিকে তাকিয়ে থাকলো রিটা, কিন্তু সে কিছু বলার আগে তাকে টেনে নিয়ে এলো রানা টেরেসের নির্জন কোণে। দূর থেকে অতিথিরা লক্ষ্য করছে ওদেরকে, কিন্তু চোখাচোখি হলেই ফিরিয়ে নিচ্ছে দৃষ্টি। কারো আচরণের মধ্যে ঘৃণা বা অসন্তোষের ভাব নেই, কিন্তু সবাই যেন রানাকে এড়িয়ে যেতে পারলে বাঁচে। অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করলো রানা। উপলব্ধি করতে শুরু করলো বিরহামের এই পার্টিতে না আসলেই ভালো হতো। অতিথিরা কে কি বলছে শুনতে পাচ্ছে না রানা, কিন্তু পরিষ্কার আজ করতে পারছে ওকে নিয়েই আলোচনা করছে সবাই। ও যেন একটা গিনিপিগ, জরুরি একটা এক্সপেরিমেন্ট চালানো হবে ওর উপর। বাকি সবাই যেন বিজ্ঞানী, এক্সপেরিমেন্টের ফলাফল কি হবে তাই নিয়ে আলাপ করছে নিজেদের মধ্যে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা, এখানে আর এক মুহূর্ত থাকা নয়, কোনো একটা অজুহাত দেখিয়ে কেটে পড়ায় বুদ্ধিমানের কাজ হবে। রিটার হাত ধরে এগোবে, এই সময় ওদের দিকে এগিয়ে আসতে দেখা গেল ডোনা আবারাকে। সোজা এগিয়ে এসে রিটার একটা হাত ধরলো সে, বলল, এবার আপনারা স্টাডিতে গিয়ে বসবেন, অনুষ্ঠান শুরু হতে আর বেশি দেরি নেই। কে পড়বেন জানতে চাইল রিটা। চেহারাটা উজ্জ্বল করে তুলে ডোনা আবারা বলল, অবশ্যই অস্কার। রানার হাত ধরে স্টাডির দিকে এগিয়ে চলল রিটা। বাকি সবাইও দল বেঁধে সেদিকে এগুতে শুরু করেছে। রিটাকে সাবধান করে দেবার কোনো সুযোগই পেল না রানা। বিপদটা কি ধরনের, কিভাবে আসছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই ওর নিজেরও, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে জানে আসছে।